চা মুড়ির সাথে তোমাদেরকে জানাই শুভ সকাল। আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। শাশুড়ি বউ দুজনের জন্য নিয়ে নিলাম একটু মুড়ি আর তার সাথে 1 কাপ করে লাল চা। তো ওকে কিন্তু সকালবেলাতে দিয়েছিলাম হচ্ছে চিনি সামান্য পরিমাণে, একটা কলা আর মুড়ি আর জল, এই দিয়ে কিন্তু ও খেয়ে নিয়েছে, অনেকক্ষণ আগে খেয়েছে। কারণ ওর টাইম মতো ওষুধ চলছে, আর ওষুধ বারবার আমি মনে করে দিই, ও নিজেও মনে থাকে। ওষুধ খেয়ে তারপরে ওর যেটা খাবার সেটা আমি রেডি করে দিয়ে দিই, তারপরে আমরা আস্তে ধীরে খেয়ে নিই। সবগুলো গাছের পাতা কেমন হলুদ হয়ে গেছে কেন জানো? জানলা খুলে দিতেই মিকি গিয়ে দেখছে। আজকেও একটা লক্ষ্মী জবা ফুটেছে, কিন্তু ঠাকুরের চরণে আর পড়লো না, পুজো হয়ে গেছে সকাল সকাল। তোমার আজকে মানে জলমুড়ি খেয়ে, জলমুড়ি আর হচ্ছে কলা, চিনি, অল্প চিনি দিয়েছি একদম। চিনিটা অ্যাভয়েড করতে হবে, কিন্তু ফট করে তো হয় না কোনো কিছু, ওইটাই হচ্ছে কথা। তো চলো, আমি তো এই যে মুড়ি, আমি তো খাবো, একটু সামান্য তেল নিয়েছি, কারণ আমার একটু সর্দি সর্দি আছে ভেতরে। একটু তেল নিয়েছি আর তার সাথে চা, তেল দিয়ে মুড়ি মাখিয়ে চা দিয়ে খাবো। দেখো, ওকে নিয়ে ছাদে আসলাম, কারণ ছাদে আসার জন্য পুরো অস্থির হয়ে গেছে। আর ওকে ছেড়ে আনলে কী হয় বলো তো, এই দৌড়াদৌড়ি এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, আর ছাদে লোকজন থাকলে হঠাৎ করে ভয় পেয়ে যাবে। ওই জন্য ওকে আস্তে করে তুলে নিয়ে যাচ্ছি ছাদে, তারপরে ছেড়ে দেবো। হ্যাঁ, ছাদে কেউ নেই এখন, তোমাকে ছেড়ে দিলাম। হয়েছে রোদ তাপানো, পটি হিসু সব কমপ্লিট। আর অনেকে জিজ্ঞেস করে কমেন্টে, মিকি পটি করলে এগুলো পরে কে ফেলায়? আমিই ফেলাই। ওকে নিয়ে যে আসি আমি বা কল্লোল, যেই আসি, মা তো নিয়ে আসে না ওকে, আমরা নিয়ে আসতে দিই না, কারণ ওকে সামলানো আমরা ছাড়া কেউ পারে না। তো ও পটি করেছে, হিসু করেছে, যাই করুক আমরাই পরিষ্কার করে রেখে তারপরে যাই, তাই না? এবং ওর জন্য এটা বলে দিয়েছে যে মিকিকে ছাদে এনে পটি হিসু করালে কোনো অসুবিধা নেই। ও তো একটা প্রাণী, ও তো একটু পায়খানা প্রস্রাব করবে, তাই না? তো ঘুচুনি। দেখো কক ওদের, ওই যে ওদের দুজনের, গত বছর খুব সুন্দর খেলেছি ওদের সাথে, এবছর আর হচ্ছেই না। আর ওরা ছাদে খেলেও না, ওই কক বাইরে পড়ে যায় বলে খেলে না। চলো 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 চলো। তো ওইদিকে রান্না তো বসিয়ে দিয়েছি, এই যে ভাত উতলে গেছে, আর তার সাথে এখন কড়াইও বসিয়ে দিয়েছি। এদিকে কড়াইয়ে মাছ ভাজবো। 4 পিস মাছের মাথা রয়েছে, মাছ আগে নামিয়ে রেখেছিলাম ঘুম থেকে উঠেই, তো ওই জন্য আর কি এতক্ষণে বরফটা গলেও গেছে। 4 পিস মাছের মাথা, মানে এটা 2টো মাথা আর কি। আর এই 2টো মাথা দিয়ে বানাবো হচ্ছে লাউয়ের তরকারি বা ঘন্ট যাই বলো। তার সাথে একটা এখানে 5 মিশালি সবজি আছে, যেটা দিয়ে একটা সবজি হবে, ভাজাভুজি কোনো না, ধনেপাতা দিয়ে একটা সবজি বানাবো। আর তার সাথে ঘুটুনের জন্য চিকেনটা নামিয়ে রেখেছি, ওর জন্য চিকেনটাই দিচ্ছি, ও চিকেনটা খেতে ভালোবাসে। আর আমার ঠোঁটে যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে লিপ বাম। হ্যাঁ, তোমরা অনেকেই এর আগে আমাকে কমেন্টে বলেছো তোমার ঠোঁটগুলো এত কালো হয়ে যাচ্ছে কেন। হ্যাঁ, তুমি তো ঠোঁটে বাম টাম লাগাতে পারো, লিপ বাম কত সুন্দর কালারফুল পাওয়া যায়। তারপরে তোমাদের কথা অনুযায়ী আমি কিন্তু একটা অনলাইনে অর্ডারও করেছিলাম, আর দেখো কি সুন্দর কালারটা লাগছে ঠোঁটের। তো সুগার পপের একটা ছোট্ট একটা এরকম লিপ বাম, একটু পরে দেখাচ্ছি, রান্নাটা সেরে নিই তারপরে দেখাচ্ছি। আর তোমরা চাইলে নিতে পারো, ভীষণ ভালো। আমি কিন্তু 2 দিন ধরে ইউজ করে তারপরে তোমাদের বললাম, এটা কোনো ব্র্যান্ড প্রমোশন না, জাস্ট যেভাবে আমি তোমাদের সাথে একটা নর্মাল বিষয় নিয়ে কথা বলি সেরকমই। তো আমার কাছে খুব ভালো লেগেছে, তাই ভাবলাম শীতের দিন তো তোমাদেরও ভালো লাগতে পারে। আর আরও একটা জিনিস নিয়ে এসেছি অনলাইন থেকে, কালকেই আসলো। এই হচ্ছে বাজাজের ওয়াটার ইলেকট্রিক কেটেল। তো এটার মধ্যে এটা হচ্ছে 1.8 লিটার, আর এটা হচ্ছে বাজাজের, ভীষণ ভালো। তো কালকেই আসলো এবং ওপেন বক্স ডেলিভারি ছিল,
খুলে একদম দিয়ে গেছে আর কি, আমাদের সামনে খুলে তারপর চেক করে তারপর দিল। তো এই সুগার পপের লিপ বাম আর এই ইলেকট্রিক ক্যাটেল দুটোরই লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিব, তোমরা চাইলে নিজেদের জন্য নিতে পারো। তো চলো, কড়াই তো গরম হয়ে গেছে, এখন মাছটা নুন হলুদ মাখিয়ে দিয়ে দিই, মানে মাছের মাথাগুলো। আর মা এদিকে ধনে পাতা বেছে দিচ্ছে, সকালে উঠে সবজি কুটে রেখেছে, তাই কাজটা অনেকটা এগিয়ে গেল। এই যে দেখো এখানে তোমাদের বলছিলাম না একটা বাছ মিশালি সবজি করবো, এই যে এখানে এইগুলোই কেটে দিয়েছে। তার কাঁচা কলা, গাজর, আলু, সিম আর মটরশুঁটি দিব, কটা মটরশুঁটিও আছে। আর এই হচ্ছে লাউ, কালকে বাজার করে এনেছিলাম না, লাউটা তো নিয়ে এসেছিলাম, পেটটা ঠান্ডা থাকে। আর এখানে হচ্ছে লঙ্কা, আর এই হচ্ছে ঘুটুনের জন্য গাজর। সিম দিয়েছো কেন ঘুটুনকে? ঘুটুন সিম খায় না কিন্তু, ও সিম খায় না, সিম দিলে কেন? সিম দেখলেই আর খাবে না, সবুজ সবুজ দেখবে খাবে। মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে দেখো আমি কিন্তু ছোট ছোট করে টুকরো করে আবার ভেজে নিচ্ছি। আর যতটা পারা যায় কম তেলে রান্না করার চেষ্টা করছি। ঘুটনের জন্য চিকেন নামিয়ে রেখেছি, ওকে তো রেগুলারই এখন চিকেন দিচ্ছি, মানে যেদিন বড় মাছ রান্না হয় সেদিন বড় মাছ খায়, কারণ ও না ছোটো মাছটা খায় না, বিশেষ করে বাটা মাছ, পার্শে মাছ এগুলো তো খায়ই না। আর একদম যে মানে গুঁড়া গুঁড়া যে মাছগুলো পাওয়া যায় সেগুলোও খায় না, জানি না কেন, ছোটোর থেকেই এরকম দেখি। তো যাই হোক, এই দেখো মাথাটা ভেজে যে তেলটা বেরিয়েছে এই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিব তেজপাতা, তারপরে গোটা জিরে, মৌরি আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর আদা আর জিরে যে পেস্ট করে রেখেছিলাম সেটাও দেবো। আর তার সাথে লাউগুলো দিয়ে দেবো, লাউয়ের টুকরাগুলো মানে আরও ছোটো করলে ভালো লাগতো, কিন্তু যাই হোক কচি দেখে আমি লাউটা কালকে কিন্তু নিয়ে এসেছিলাম, আর লাউটা ভালোও আছে, তাই বড় পিস থাকলেও আমি দিয়ে তারপর আর কি ঘেটে নেবো খুন্তি দিয়ে। তো এই যে দেখো আদা জিরে বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু এটা ভেজে নিয়ে দিয়ে দিব লাউগুলো। লাউ দিয়ে মাছের মাথা দিয়ে অনেক দিন রান্না করি না, আজকে রান্না করছি, আর ভীষণ ভালো লাগে মাছের মাথা দিয়ে লাউয়ের এইভাবে ঘন্ট। আপেল খাবে এখন? সব প্যাকিং কমপ্লিট করছে, আজকে ডিসপ্যাচ করে দেবে, কালকে লাইভ হয়েছে। মিকির কি মন খারাপ? তোমাদেরকে এই যে এটার কথা বলছিলাম, এই যে সুগার পপ, খুব সুন্দর একটা লিপ বাম, আর ঠোঁটে দেওয়ার পরে কিন্তু পিঙ্ক কালার হয়ে যায়, যে কালারটা ভিতরে এরকম বেশ সুন্দর। মিকি কি ঠোঁটে দেবে? দেখো কেমন কালারফুল হয়, ঠোঁটে দিলে হালকা পিঙ্ক কালার হয়ে যায়। এটা সুগার পপের লিপ বাম, শুধুমাত্র মিকির মার জন্য, মিকির জন্য নয়। তো এই যে দেখো ওকে বললাম আপেল খেয়ে নাও, তো ধুয়ে দিলাম, খাচ্ছে। আর ওই যে ওই করে দেখো প্রোডাক্ট সব রেখেছে, ওগুলো নিয়ে যাবে। আর বাকি আর কিছু যাবে, ওগুলা এই সবাইকে যেখানে দাও সেখানে দিবা না, আরেক জায়গায় দিবা, ওটা প্যাকিং করবা পরে। মা গেছে ছাদে, তেজপাতা আর হচ্ছে উনি নিজেই চায় না, ওনার প্রোডাক্টটা যেখানে দেব ওখানে আমি যেখানে পাঠাই সেখান থেকে ওখানে প্রোডাক্ট যায় না। হ্যাঁ বাবা, মা গেছে ছাদে তেজপাতা আর কচুরমুখী নিয়ে রোদে দিতে, বাড়ির থেকে কচুরমুখী তুলে নিয়ে এসছে। বাজাজের KTX 1.8 লিটার DLX কেটেল, এটা কে রে? চুপ করে আমাকে দেখে রে, এই যে এটা। তো দেখো আমি যে বলেছিলাম এটাই ঠিক, ও বলছিল 1.5 লিটার, 1.5 লিটার না, আমিও তো সেটাই বলি, আমি নিজে অর্ডার করেছি 1.8 লিটার দেখে, তারপর ওর কথা আমি একটু গুলিয়ে ফেলেছি। ও দেখো দেখতে চলে আসলো। দেখতে দেখতে তরকারি হয়ে গেছে, আর এখন কিন্তু চাটা খেয়েই আমি রান্না বসিয়ে দিই, সেই কারণে কিন্তু আমার একটার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট, শুধু রান্না না, একদম বাসন মাজা থেকে শুরু করে সব কিছুই একদম একটার মধ্যে আমি শেষ করে নিই, কারণ একদম টাইম মতো ওকে খাবার দিচ্ছি, আর আমরা নিজেরাও টাইম মতো খাচ্ছি, আর ওর তো ওষুধও থাকছে, তাই একদম সবটা রুটিন মাফিক হচ্ছে। তো এইমাত্র প্রোডাক্ট জমা দিয়ে আসলো, এসে জল নিয়ে আসলো। হ্যাঁ কি আর আমার রান্না শেষ, এখন হচ্ছে ওই যে বাসন কুসন এতগুলো পড়েছে, এগুলো ধুয়ে নেবো। মিকির জন্য চিকেন হয়ে গেছে, এই পাশে সবজি হয়ে গেছে। গুটুন কি করো তুমি?
আমাদের দোকানের যে কাপড় চোপড়ের র্যাকটা আছে সেটা হচ্ছে রান্নাঘরে, তো রান্নাঘরের র্যাকটা এইখানে নিয়ে আসবো। আর এইখানে যে বস্তাগুলো দেখতে পাচ্ছ এগুলো আগের ছিল, মানে র্যাক কেনার আগে যে বস্তা পেতে এখানে মাল রাখা হতো সেটা। তো তারপরে তো আমরা র্যাকটা কিনে বেশি দিন ইউজ না করে আমরা বাড়ি চলে গেছিলাম। তো বাড়ি থেকে আসার পর আমি তো আর এই কাজগুলো করতে পারছি না, সংসারে অন্যান্য কাজ করতে নিলে না, মানে রান্নাবাড়ি সবটা যদি তুমি একদম টোটালি একা করতে চাও তখন দেখবে এই যে গোছগাছ করা, মানে 3টা ঘর গুছিয়ে রাখা, সব কিছু আলাদা, মানে সবচেয়ে বড় কথা আলাদা কোনো কাজ করা, সেটা কিন্তু হয়ে ওঠে না। তো আজকে আমি মানে আগেই বুঝতেই পারছিলাম যে অনেকটা দেরি হবে আমার রান্না করে খেতে খেতে, তাই আমি কিন্তু রান্না করে নিয়ে ওকেও জিজ্ঞেস করলাম ডিম খাবে নাকি, ও বললো যে না ভাতের সাথে খাবে। তো ওই জন্য ওর জন্য ডিমটা সেদ্ধ করে আমি রেখে দিয়েছি। আর আমি এক মুঠ ভাত ডিম দিয়ে খেয়েছি, মানে ডিম দিয়ে যতটা ভাত মাখানো যায়, তো বুঝতেই পারছো একদম এক মুঠ ভাত মাখিয়ে খেয়ে নিয়েছি। তাতে করে আমারও পেটটা ভরা থাকলো, আর আমি যে কাজগুলো করছি প্রচুর খিদেও লাগবে, তো আস্তে আস্তে পরে আমারও সমস্যা হয়ে যেতে পারে। তার মধ্যে তো আমার ওষুধও থাকে, এটাও একটা কথা। তো ওই কারণে আমি খেয়ে দিয়ে এখন এই কাজগুলো শুরু করলাম। আর ওকে বলছি স্নান করে ভাত খেয়ে নিতে, তো ও কিন্তু স্নান করে খেয়ে নেবে। তো দেখো এই জায়গাটা কতটা সুন্দর হলো, একদম খোলামেলা হয়েছে। আর মাকড়সার জাল মানে ইয়ের মধ্যে, এই ওয়ালের মধ্যে, তাই একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছে। আজকে তো সোমবার, মাকড়সার জাল পরিষ্কার করলে কিচ্ছু হবে না। আর রান্নাঘরেও দেখলাম অনেক মানে মাকড়সার জাল হয়েছে। কাজ করতে করতে কিছু কথার উত্তর না দিলে মানে হচ্ছে না, যেটা আমার আরও আগেই মানে বলতে চেয়েছিলাম কিন্তু বলতে চেয়েও আর হয়নি। তো এবার প্রায়ই দেখি এরকম কমেন্ট আসে, আমি জানি না তারা কি ইচ্ছে করে বোঝে না নাকি বোঝার চেষ্টা করে না। তো কালকের কমেন্টটা নিয়েই আমি আজকে মানে মনে হলো যে না কথাগুলো বলি। হ্যাঁ, হয়তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, আর সবচেয়ে বড় কথা ওই কমেন্টটাতে অনেকগুলো লাইক পড়েছে, তার মানে যারা লাইক দিয়েছে তাদেরও হয়তো এই ব্যাপারে সম্মতি রয়েছে, আর নয়তো লাইক দিত না। আর সম্মতি যারা হয়তো আমার ভালো চায় তারাও সম্মতি দিচ্ছে, আবার যারা পছন্দ করে না আমাদেরকে তারাও হয়তো লাইক দিচ্ছে। তবে লাইকগুলো দেখেই মনে হলো যে না অনেকেই আছে যাদের মনে হয়তো এই ব্যাপারটা নিয়ে হয়তো একটা কথা থাকে না যে সবসময় দেখি শুধু মই জিদ করে। মানে কমেন্টটা আমি তোমাদেরকে ডান পাশে দিয়ে দিচ্ছি, দেখো কমেন্টটাতে যেটা লিখেছে, আমার অসম্ভব জেদ, আর কিছু টাকা হয়েছে নাকি আমি ধরাকে সরা জ্ঞান দিচ্ছি না, নাকি সরাকে ধরা জ্ঞান দিচ্ছি না, যাই হোক কথাটা এরকম করে লিখেছে। আর বাচ্চার জন্য মানে এরকম করছি, কল্লোল খুব ভালো ছেলে, এইসব মেনে নেয় আমার জেদগুলো, আমি টাকা উড়াচ্ছি শুধু। মানে কথাগুলো একটু কীরকম একতরফা হয়ে গেল না? মানে মনে হচ্ছে যেন বাচ্চাটা আসলে শুধু আমারই আসবে এবং শুধুমাত্র আমারই ইচ্ছেতে এই ট্রিটমেন্টটা হচ্ছে। আমি যদি আমার বর্তমান সিচুয়েশনের কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে সবার আগে আমারই মনে একটা ইয়ে ছিল যে না আমি ট্রিটমেন্টটা করাবো না, যেহেতু আমার মানে থিকনেস আসছে না, এতদিন হয়ে গেছে, আর আমাদের ফিক্সড কোনো ইনকাম নেই। যেটা আমরা ইনকাম করছি সেটা এখন ইউটিউব আছে বলে, বা ইউটিউবে আমরা ভালোবাসা পাচ্ছি বলে করছি। আর অনলাইন বিজনেসটাও তো ইউটিউবের থ্রুতেই হচ্ছে, এরকম না যে ইউটিউব না থাকলে আমরা কোথায় বিজনেসটা করব, সেটাও একটা কথা। তো একটা মানে ইয়ার মধ্যে আছি যেটা ফিক্সড কোনো ইনকাম নেই। তো ওই কারণে ওকে বলেছিলাম আমরা যা ইনকাম করি সেটা সঞ্চয় করে রাখি, আমরা দুই বুড়াবুড়িই থাকবো শেষ পর্যন্ত। বাচ্চা যদি না হয়, কপালে যদি না থাকে, ভগবান যদি না দেয়, তো সেই ক্ষেত্রে কি করব। আর অ্যাডপ্ট চাইলেই পাওয়া যায় না, আমাদের মতো মানুষকে যে অ্যাডপ্ট দিবে সেটাও কিন্তু কোনো গ্যারান্টি নেই, তাই না? আর অ্যাডপ্ট নিলে অবশ্যই ভালো হতো, কেন যে বাচ্চাটা আজকে বাবা মা হারা সে একজন বাবা মা পেতো, দুজন বাবা মা পেতো, তার সাথে ভালো একটা ফ্যামিলি পেতো, কারণ আমরা তাকে যত্ন করেই রাখতাম। কিন্তু কি বলতো, যে এই যে বললাম চাইলেই সব কিছু পাওয়া যায় না। আর টাকা পয়সার কথা, সে তো আমি ট্রিটমেন্ট করছি, ট্রিটমেন্ট না করে যদি এরকম হতো যে না আমি প্রচুর কেনাকাটা করছি, শপিং করছি, যে জিনিসগুলো আমার দরকার নেই সেগুলোও আমি কিনছি, এখানে সেখানে শুধু শুধু ঘুরতে যাচ্ছি, সেটাকে বলে ধরাকে সরা জ্ঞান দেয় না। আমরা দুজন যা ইনকাম করছি সেটা দিয়েই ট্রিটমেন্টটা চালানোর চেষ্টা করছি। আর এই যে বললাম তোমাদের আমার বর্তমান ইচ্ছা, যে এত কিছু হয়ে গেছে, এত টাকা ঢালছি, এত কষ্ট করছি, তারপরেও মানে কোনো লাভ হচ্ছে না, তো আমি ট্রিটমেন্টটা করাতে চাই না। কিন্তু এখানে কিন্তুটা কি বলো তো, আজকে আমি একজনের বউ আর আমার স্বামী একজন রয়েছে, আমাদের দুজনের ইচ্ছেতেই একটা সন্তান পৃথিবীতে আসবে, এবং সেটাই তো স্বাভাবিক, সবার ক্ষেত্রেই তাই হয়। এবার আমি আমার তরফ থেকে আমার জন্যই বাচ্চাটা হচ্ছে না, সেখানে আমি যদি বলি বারবার যে না আমি ট্রিটমেন্ট করাবো না, অপরপক্ষে যে দাঁড়িয়ে আছে আমার স্বামী, সে কি বারবার আমাকে চাপ দেবে যে না তুমি তাহলে ট্রিটমেন্ট বাদ দাও বা করো?
আমার নিজেরও তো একটা মানে আত্মসম্মান বলে কিছু আছে, যে না আমার নিজের বাচ্চা হচ্ছে না বা আমার জন্য হচ্ছে না, আমার শারীরিক সমস্যার জন্য, তো আরেকজনের ভবিষ্যৎ আছে, যেটা কল্লোল, ওর ফিউচার আছে, ওর ইচ্ছে আছে, ওর একটা মন আছে, ওরও ইচ্ছে করে যে না আমিও বাবার ডাক শুনবো। তো আইভিএফের মাধ্যমে যেহেতু সম্ভব, এবং হাজারো মানুষ এরকম আমার মতো, যারা, আমি তো অসুস্থ, এরকম অনেক মানুষ আছে মানে তাদের কোনো সমস্যাই নেই বড় কিছু, তারপরেও বাচ্চা হচ্ছে না। তো তাদের ক্ষেত্রেও কিন্তু এই আইভিএফ করে কিন্তু বাচ্চা হচ্ছে, এবং তারা রীতিমতো খুব সুখে আছে, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা নিয়ে খুব সুখে শান্তিতেই আছে। তো সেই দিক দিয়ে থেকে কে না চায় যে বাবা মা হতে। আমি ওনার কমেন্টটা দেখে এবং যারা লাইক করেছে তাদেরও মানে মানসিক দিকটা আমি বুঝতে পারছি না, যে তারা অ্যাকচুয়ালি কি কমেন্টটা পড়ে লাইক দিয়েছে নাকি না পড়েই লাইক দিয়ে দিয়েছে। আর একটু টাকা হয়েছে বলে, হ্যাঁ একটু টাকা হয়েছে বলেই আমরা এই ট্রিটমেন্টটা করার সাহস রেখেছি, আর নয়তো তো পারতামই না। কারণ এত টাকা খরচ করে কোনোভাবেই মানে আইভিএফ করা আমাদের জন্য কোনো মানে পসিবিলিটি ছিল না। যেহেতু আমরা দুজনে ঠাকুরের কৃপায় ইনকাম করছি, সেই কারণেই কিন্তু আমরা পারছি, কেউ সংসার চালাচ্ছি আর কেউ ট্রিটমেন্ট চালাচ্ছি। তো এইভাবে ভাগাভাগি করেই কিন্তু আমরা মানে আমাদের জীবনটা মানে চালিয়ে নিচ্ছি। তো তার মধ্যে যদি এইভাবে কমেন্ট আসে তখন তো খারাপ লাগে। হ্যাঁ তুমি আমার ভালোর জন্যই বলেছো, যে যেহেতু হচ্ছে না সেই কারণে, কিন্তু এক দুটো লাইন ঠিক আমার সাথে গেল না, যে টাকা হয়েছে জন্য ধরাকে সরাজ্ঞান করছি না, আমার অসম্ভব জেদটা আমার না, কল্লোলের জেদটা বেশি, আমি বলি যে এখানে। কারণ ও যে যখন শুনতে পেলো ডাক্তারের কাছ থেকে, যখন শুনেছে কথাগুলো যে আমার কোনো সাইড ইফেক্ট হবে না এই কারণে, মানে আমি যেহেতু ক্যান্সার সার্ভাইভার, তো ডাক্তারবাবুর সাথে ও ভালো করে বুঝেছে যে এই ট্রিটমেন্টের কারণে মানে আইভিএফের কারণে আমার কি কোনো শারীরিক সমস্যা হতে পারে বা ক্যান্সার রিটার্ন হতে পারে। ডাক্তারবাবু পুরো আমাদেরকে ভরসা দিয়েছে যে এই সমস্ত কোনো সমস্যা হবে না। সেই জন্যই কিন্তু ওর জেদটা আরও বেশি হয়েছে, যে না দেখি শেষ পর্যন্ত কি হয়। যেহেতু তোমার কোনো সমস্যা হবে না, সেখানে আমরা চেষ্টা করতে তো মানে করা যায় না যে কমতি রাখবো চেষ্টা করতে। সেই কারণেই কিন্তু আমাদের দুজনেরই মানে একটা ইচ্ছে যে দেখি শেষ পর্যন্ত কতটা কি ভগবান আমাদেরকে মানে সাহায্য করে আর কৃপা করে। কারণ আমারও সেরকম বয়স হয়ে গেছে সেটা না, আর ওরও যে সেরকম বয়স হয়ে গেছে সেটা না, আমরা দুজনেই প্রায় সমবয়সী বলতে ও কিন্তু আমার থেকে 1 বছরের বড়, কিন্তু সেই দিক দিয়ে থেকে আমাদের থেকে কত বড় বড় মানুষের দেখি যে বাচ্চা হচ্ছে এখনও, 40 বছরের উপরে মানুষও এখনও মা হচ্ছে, বাবা হচ্ছে। তো সেই সেই জায়গায় আমরা কেন চেষ্টা করব না। তো যিনি কমেন্টটা করেছেন আমি এনাকে একটা কথা বলতে চাই, যে কাউকে ভালোর জন্য বলতে গেলে না কথাগুলো ভালোভাবেও বলা যায়, কিন্তু যেভাবে বললে না সেটাতে প্রথমে নেগেটিভ ধারণাটাই আসে। তখন নিজের উপর নিজেকে না আমার অপরাধী মনে হচ্ছিলো, যে হ্যাঁ আমার কারণে কি হচ্ছে, কিন্তু আসল ঘটনা তো সেটা না। আসল ঘটনা আমার অপরপক্ষে যে বসে আছে, মানে যাকে আমি সারা জীবনের জন্য স্বামী হিসেবে নিয়েছি, তারও ফিউচার চিন্তা করা, তারও মানে ভালো খারাপ সবটা চিন্তার দায় কিন্তু আমার উপরেও আসে। সবসময় আমি নিজের স্বার্থের জন্য, আমার নিজের ভালো থাকার জন্য সবটা মানে আমার মানুষের উপরে ছেড়ে দেবো, মানুষের ভালো মন্দটা না ভেবে, সেটা কিন্তু হয় না। তাও যদি সেটা অন্য কেউ হতো, সে আমার স্বামী, আর তাকে নিয়েই আমার সব কিছু। তো তাই তার ভালো মন্দটাও আমাকে বুঝতে হবে, তাই না? আশা করি তুমি বুঝতেই পারছো আমার কথাগুলো। আর যারা আমার ভিডিওটা দেখছো তারাও প্লিজ কমেন্ট করো যে আমার কথাগুলো কি কোনো দিকে আমি খারাপ বলেছি নাকি ঠিক বলেছি। আর সবচেয়ে আরও একটা জরুরি কথা, সেটা হচ্ছে যত সব ওষুধ খেতে হচ্ছে, যা কিছু ফেস করতে হচ্ছে, আমাকে কিন্তু বেশি করতে হচ্ছে। আর ও তো অবশ্যই আমার সাথে সাথ দিচ্ছে, সাপোর্ট তো অবশ্যই দিচ্ছে, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, মানসিক সাপোর্ট দেওয়া, আমার কেয়ার করা, সবটা তো সেটা করছে, কিন্তু ভুগতে হচ্ছে কিন্তু আমার। ওষুধপত্র খাওয়া যাই করছি না কেন আমার শরীরের উপর দিয়ে যাচ্ছে। তাই তুমি যেভাবে বললে যে কল্লোল তো খুব ভালো ছেলে, ও মানে কিছু কিছু বলে না তোমাকে, কিন্তু তোমার অনেক বেশি জেদ, একটু টাকা হয়ে গেছে তাই ধরাকে সরাজ্ঞান দিচ্ছ না, মানে কেমন একটা ইঙ্গিত দিলে, তাই না? তো কিন্তু এই ক্ষেত্রে তুমি দেখো পুরো কথাটাই মানে তুমি নিজে রং হয়ে গেলে, এই কথাগুলো বলে নিজেকে নিজে তুমি মানে দর্শকের সামনে সবার সামনে একটু কীরকম বানিয়ে দিলে আমার কাছে মনে হলো। তো চলো দেখো, কথা বলতে বলতে অনেকখানি কাজ আমি শেষ করে নিলাম, আর এখন বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আজকে একদম ঘরের লুক পুরো পাল্টে গেল, বিছানার চাদর পাল্টে। বললাম যে মা খেয়ে নে, আমি পরে খাবো, কারণ আমি তো ওই ডিম দিয়ে 1 মুঠ ভাত খেয়েছিলাম, খেয়ে ওষুধটা খেতে হয়েছে সেই কারণে, কারণ এই কাজগুলো করবো বেলা হয়ে যাবে অনেক, জানি আমি, ওই জন্য। আর ও এখন ওষুধ খেতে বসলো, ওষুধ খেয়ে যাবে, আবার ওই প্রোডাক্ট যে ডিসপ্যাচ করে দিয়ে আসলো তখন ইয়েটা আনিনি, টাকা রিটার্ন আনিনি, আর হচ্ছে আর কি স্লিপ, ওগুলো আনতে যাবে এখন খেয়ে দিয়ে।
তো দেখো ও তো ওষুধ খেয়ে এখন আমি বললাম ওকে একটু রেস্ট নিতে, কিন্তু একটু রেস্ট নিয়েই আবার যাবে যেখানে প্রোডাক্ট দিয়ে এসছে সেখানে আবার যেতে লাগবে। ওই স্লিপ আনেনি, টাকা আনেনি, কারণ বলেছিল 1 ঘন্টা পরে যেতে, তো 1 ঘন্টা ওখানে অপেক্ষা করবে কারণ ওর তো ওষুধ থাকে, টাইম টু টাইম খেতে লাগে। আর আমাদের বাড়ি থেকে বেশি দূর না, ওই 5 মিনিটের হাঁটা রাস্তা, ওই কারণে ও চলে এসেছিলো। এবারে যে রেডি হয়ে আবার যাচ্ছে। আর আমি এই পাশে সমস্ত কাজ শেষ করে নিয়েছি, আর ঘরটাও কিন্তু মুছবো, কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি। গালিচাটাও তুলে নিচ্ছি। আর এই কদিন ধরেই ভাবছিলাম যে মার ঘরের ওই জায়গাটা পরিষ্কার করে একটু সুন্দর করব। তারপরে আজকেই ওকে বললাম যে র্যাকটাও চলো ওখানে নিয়ে যায়, কারণ এই যে রান্না বান্না করতে নিলে তেল মশলার যে একটা ঝাঁজ সেটা তো পুরো ঘরেই ছড়িয়ে যায়। তো কাপড়গুলো এই মানে রান্নাঘরে থাকলে তেল ছিটকে হবে ভবিষ্যতে, সেই কারণেই ওই ঘরে নিয়ে যাওয়া হয়েছে। আর আমার মনে হচ্ছে যে বাড়ির মতো এখানেও একটা এক্সস্ট ফ্যান কিনতে হবে, কারণ রুমগুলো তো মানে আটকানো থাকে না জানলা টানলা, আর শহরের বাড়ি অত খোলামেলাও না, তাই মানে ঘরের, আর এমনি তো শহরের গ্রামের বলে কথা না, রান্নাঘরে একটা এক্সস্ট ফ্যান থাকা খুব জরুরি। আর নয়তো ওই তেল মশলার ঝাঁজে না পুরো মানে তেল চিটকে হয়ে যায় সব কিছু। আর আরেকটা কথা বলি, যে অ্যাডপ্টের কথা যে অনেকেই বলো, তারা কি আদৌ মানে খোঁজ নিয়ে যা মানে বলো নাকি নিজের থেকে বলো আমি জানি না, যে অ্যাডপ্ট চাইলেই কিন্তু সবাই পায় না। আমরা যে অ্যাডপ্ট পেয়ে যাব সেটাও কিন্তু কোনো কথা নেই, কারণ এর আগেও তো তোমাদের বললামই। তো তাই আমরা যে ট্রিটমেন্টে আছি, মানে বারবার এসব কথা বলে মন না ভাঙিয়ে দিয়ে আমাদেরকে একটু উৎসাহ দিও, তাতেই মনে হয় আমরা সবচেয়ে বেশি খুশি হব। একদম সন্ধ্যা সময় আসলাম তোমাদের সাথে কথা বলতে। সেই লাস্ট কখন তোমাদেরকে শেয়ার করছিলাম, ঘর পরিষ্কার করছিলাম, ঝাড়ুটারও দিচ্ছিলাম, তারপরে ঘর মোছার ভিডিও করতে ভুলে গেছি। আর বাড়ি থেকে এসছি থেকে 4বার ঘর মোছা হয়ে গেছে। একদিন 2 দিন মা মুছেছে, 2 দিন আমি মুছেছি, কিন্তু ভিডিও করতে ভুলে গেছি। মানে এরকমই হচ্ছে আমার, মাঝে মাঝে আমি এরকম মানে কাজ করে ফেলছি, ক্যামেরা অফ, তা আমি আবার মাথায় আসছে আরে ক্যামেরা অফ কেন, আবার দৌড়ে এসে মোবাইলটা ট্রাইপডে সেট করে আবার করছি। মানে কি বলতো, এখন সবটাই একদম রুটিন ধরে করছি তো, ঘড়ির টাইম দেখে, সে কারণে ওই মোবাইল নিয়ে তারপরে ভিডিও করে তারপরে কাজ করব, সেই যে একটা আগের অভ্যাস, সেই অভ্যাসটা যেন আস্তে আস্তে মানে আমি গুলিয়ে ফেলছি। তো যাই হোক, আজকে তো তাও অনেকখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ সারাদিনে প্রচুর কাজই ছিল। আর স্নান টান করে এসে তারপরে আমি অল্প করে ভাত খেয়ে নিয়েছিলাম, দিয়ে এখন ওই যে সন্ধ্যা হয়ে বেশ অনেকখানি সময় হয়ে গেছে। আর এদিকে হচ্ছে টিভি ধরা, রক্তবীজ নামে একটা মুভি আছে হইচইয়ে, সেটা দেখছিলাম দুজনে। রক্তবীজ ছিল? হ্যাঁ, ওই দেখো মুভি দেখতেছে, তাও জানেই না যে নামটা কি। আজকে কেমন আছো? ভালো। আজকে ব্যথা ওঠেনি, ব্যথা না উঠলেই ও আর কি, আমার চুল খুলে গেছে পিছনে। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি নতুন ভিডিওর সাথে।